আসসালামু আলাইকুম। ছোটখাটো স্ক্যাম করে লোক ঠকানো ছিল জানান নামের এই ছেলেটির পেশা। জানান ও তার দুই বন্ধু মিলে এমন লোকদের টার্গেট করত যারা অল্প সময়ে টাকা ইনভেস্ট করে দ্রুত ধনী হতে চাইতো। একদিন জানানের পরিচয় হয় পূজা নামের এই মেয়েটির সাথে। প্রথম দেখাতেই জানান ভালোবেসে ফেলে পূজাকে। ধীরে ধীরে পূজারও ভালো লাগতে শুরু করে জানানকে। কিন্তু পূজা যখন জানতে পারে যে লোক ঠকানোই জানানের পেশা, সে জানানের সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জানান পূজাকে পাওয়ার জন্য তার সবকিছু ছেড়ে ছুড়ে ভালো হয়ে যাবে সিদ্ধান্ত নেয়। এতক্ষণ গল্প রোমান্টিক ধাঁচে চললেও গল্পের টুইস্ট আসে তখনই যখন পূজা জানানকে নিজেই আরেকটি ক্রাইম করতে বলে। যে পূজার জন্য জানান সব ক্রাইমের পথ ছেড়ে দেয়, একদিন সেই পূজাই জানানকে তার জন্য শেষবারের মতো আরেকটি স্ক্যাম করতে বলে। সে জানানকে বলে যে এক লোকের জন্য তার পরিবার শেষ হয়ে গেছে, সে যদি এই লোককে সর্বশান্ত করতে পারে তবে তার কলিজা শান্ত হবে। এখান থেকে জানান, পূজা ও জানানের দুই বন্ধু মিলে সেই লোককে সর্বশান্ত করতে তার ইলিগেল সোনার বাড়ির সিন্ধুকে জমা রাখা 200 কেজি সোনা চুরির এক দুর্ধর্ষ প্ল্যান আঁকে। তারা কি পারবে শত্রুর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের মুখ থেকে স্বর্ণের বার চুরি করে আনতে? পূজা কি শুধু প্রতিশোধ দিতেই সোনার বার চুরি করছে? কিংবা কে এই পূজা? সে কি আসলেই জানানকে ভালোবাসে, নাকি শুধু তাকে ব্যবহার করছে তার প্রতিশোধ নিতে? এমনই এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি লকার। 2023 সালে মুক্তি পাওয়া এই তামিল মুভিটির IMDb রেটিং 6.9 আউট অফ 10 আর প্রাইম ভিডিওতে মুভিটির রেটিং 7.2 আউট অফ 10। তো চলুন আর স্পয়লার না বাড়িয়ে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমরা জানান ও কাথির নামের এই দুজন লোককে দেখি। কিছু লোক জানান ও কাথিরকে চেয়ারের সাথে পিঠ মোড়া করে বেঁধে টর্চার করছিল। কি তাদের অপরাধ আর এই লোকগুলোই বা কারা তা জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগে নিয়ে যাওয়া হয়। এই এলাকার লোকাল মিনিস্টার সীতারামাম তার খাস লোক আমানকে ডেকে বলে, ইনকাম ট্যাক্সের লোকের আমার পিছনে পড়েছে, যে কোনো সময় বাড়িতে রেড হতে পারে। আমি তোকে কিছু টাকা দিচ্ছি, নিরাপদে রাখবি। এই টাকাগুলো খুব সাবধানে রাখবি, আর আমি যখন চাইবো তখন আবার আমাকে ফেরত দিবি। অর্থাৎ এই টাকাগুলো ছিল ব্ল্যাক মানি। ইনকাম ট্যাক্সের লোকেরা বাড়িতে ব্ল্যাক মানি পেলে তাকে হয়তো জেলে যেতে হবে, এই জন্য সে আগে ভাগেই টাকাগুলো সরিয়ে রাখছিল। আমান বলে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব সামলে নেব। এরপর আমান মিনিস্টারের কাছ থেকে ফিরে তার দুই সহযোগী মুকেশ ও শাহেদের সাথে একটি বারে বসে প্ল্যান করে যে তারা কিভাবে মিনিস্টারের টাকা নিরাপদে রাখবে। মুকেশ তখন আমানকে বলে, স্যার এই টাকাগুলো আমাদের কাছে রাখছে কেন? আমান বলে, স্যার আমাদের বিশ্বাস করে তাই আমাদের এই টাকার দায়িত্ব দিয়েছে। সামনের ইলেকশনে এই টাকা খরচ করা হবে, এই জন্য এই টাকাগুলো জমা রাখছেন। আমান, মুকেশ ও শাহেদ যখন কথা বলছিল, জানান নামের এই ছেলেটি আড়ি পেতে তাদের কথা শুনছিল। সে জানতো যে তিনজন মিনিস্টারের লোক, এজন্য সে অনেকদিন ধরে তাদের ফলো করছিল। কাথির ও ভেঙ্কট নামের জানানের দুইজন বন্ধু আছে। এরা তিনজন মিলে ছোটখাটো স্ক্যাম করে টাকা ইনকাম করে। এই যেমন কারো পুলিশও করিয়ে দেওয়ার নাম করে টাকা মেরে দেওয়া, জমি বিক্রি করে দেওয়ার কথা বলে টাকা খাওয়া, জাল টাকার ব্যবসা করা ইত্যাদি। কিন্তু তারা অপেক্ষায় আছে একদিন তারা অনেক বড় দাম মেরে রাতারাতি ধনী হয়ে যাবে। জানান তাদের বাসায় ফিরে কাথির ও ভেঙ্কটের সাথে বসে সে মিনিস্টারের লোকদের কাছে যা শুনেছে তা শেয়ার করে। সে বলে, মিনিস্টার তার একজন লোকের কাছে অনেক টাকা লুকিয়ে রাখছে, সেখানে কম করে হলেও 40 লাখ টাকা হবে, আমরা এই টাকা চুরি করব। কাথির বলে, কিন্তু আমরা এটা করব কিভাবে? জানান বলে, আমরা নকল টাকা দিয়ে আসল টাকা নিয়ে আসবো। নির্বাচনের আগে কেউ এই টাকা খুলেও দেখবে না এতে আসল টাকা আছে নাকি নকল টাকা আছে। এরপর তারা তিনজন মিলে এই টাকা চুরির প্ল্যান করে। পরদিন মুকেশ মিনিস্টারের বাড়ি থেকে টাকার ব্যাগ নিয়ে আমানের বাড়িতে যাচ্ছিল। পথে একটি পুলিশ চেকপোস্টে পুলিশ মুকেশের গাড়ি থামায় জ্যাকিং এর জন্য। ওই সময় জানান ও মুকেশকে ফলো করতে করতে সেই চেকপোস্টে আসে। জানান ইচ্ছে করে হেলমেট ছাড়া বাইক চালিয়ে আসে যাতে সে চেকপোস্টে কিছুক্ষণ সময় নিতে পারে। তার প্ল্যান মতো পুলিশ হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য জানানের বাইকটি সাইড করতে বলে। এদিকে মুকেশ পুলিশকে মিনিস্টারের সাথে কথা বলিয়ে দিলে পুলিশ মুকেশের গাড়ি চেকিং ছাড়াই ছেড়ে দেয়। জানান তখন মুকেশের কাছে গিয়ে বলে, স্যার আপনার তো দেখছি অনেক পাওয়ার, প্লিজ আমার বাইকটি ছেড়ে দিতে বলুন না, আপনি একবার বলে দিলেই তারা বাইকটি ছেড়ে দেবে। জানান জেনে বুঝে মুকেশের আরো কিছু প্রশংসা করলে মুকেশ জানানের উপর ইমপ্রেসড হয়ে যায়। সে পুলিশকে বলে জানানের বাইকটি ছেড়ে দিতে। পুলিশ কি আর মিনিস্টারের লোকের কথা ফেলতে পারে? তারা মুকেশের কথা জানানের বাইকটি ছেড়ে দেয়। কিন্তু জানান তখন বাইক স্টার্ট নিচ্ছে না এমন ভাব করে মুকেশের কাছে গিয়ে বলে, স্যার আমাকে আর্জেন্ট হাসপাতালে যেতে হবে, আমাকে প্লিজ একটু সামনে নামিয়ে দেবেন। মুকেশ তার কথায় তাকে লিফট দিতে রাজি হয়। রাস্তায় চলার সময় জানান দেখে যে মুকেশ রাস্তার পাশের সব মদের দোকানের দিকে তাকাচ্ছিল। জানান জানতো যে মুকেশ মদ ছাড়া থাকতে পারে না। সে তখন মুকেশকে বলে, স্যার ইচ্ছে করলে গাড়ি থামিয়ে 2 ব্যাগ মেরে নিতে পারেন। মুকেশ বলে, ডিউটির সময় এসব করা ঠিক হবে না, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। জানান বলে, আরে দাদা এটি কোনো সমস্যাই না, আমি গাড়ির স্টিয়ারিং ধরছি, আপনি 2 ব্যাগ মেরে নিন। মুকেশ তখন তার কথায় রাজি হয়। মুকেশ গাড়িতে বসে ড্রিঙ্ক করছিল আর জানান গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে জানান সুযোগ বুঝে তাকে ফলো করা তার
বন্ধু ভেঙ্কট ও কাথিরকে গাড়ির কাছে এনে গাড়ির ডিকি থেকে আসল টাকার ব্যাগ নিয়ে গাড়িতে নকল টাকার ব্যাগ রেখে দেয়। এই ব্যাগে 10 লাখ টাকা রাখা ছিল। জানানো তার বন্ধুরা এতেই খুশি ছিল। রাতে তারা 3 বন্ধু মিলে অনেক পার্টি করে। পরদিন সকালে কেউ তাদের ফ্ল্যাটের দরজায় নক করে। দরজা খুলে তারা দেখে যে মুকেশ আরো দুজন লোককে নিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুকেশকে দেখি তো তাদের হুঁশ একেবারে উড়ে যায়। তারা মনে করে যে তারা ধরা পড়ে গেছে, কিন্তু মুকেশ তাদের অবাক করে দিয়ে বলে, কাল তুমি বিয়ার কেনার জন্য যে টাকা দিয়েছিলে তা ফেরত দিতে এসেছি। মনে হয় তোমরা পার্টি করেছিলে, তোমরা পার্টি করো। এই বলে মুকেশ জানানের হাতে 3টি 1000 টাকার নোট দিয়ে চলে যায়। এইতে তারা 3 জন যেন হাফ ছেড়ে বাঁচে। পরদিন জানান তার বন্ধুদের সাথে একটি কফি শপে যায়। কফি শপে জানান পূজা নামের এই মেয়েটিকে দেখতে পায়। প্রথম দেখাতেই জানানের পূজাকে অনেক ভালো লাগে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। জানান পূজার কাছাকাছি আসতেই পূজা শপের বয়কে দেখিয়ে জানানকে বলে, তোমার এতক্ষণ লাগলো আসতে? কতক্ষণ ধরে তোমার অপেক্ষায় বসে আছি, জলদি বিল পে করে বাহিরে আসো, আমি বাহিরে তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা বলে পূজা বাহিরে চলে যায়। কাথির তখন জানানকে বলে, আরে কে এই মেয়েটা? তুই কতদিন ধরে চিনিস একে? আমাদের তো একবার তার কথা বলিসনি। এই কথা শুনে জানান বলে, একে আমি আজ প্রথমবার দেখলাম। তার কাছে হয়তো বিল পে করার টাকা নেই, এই জন্য হয়তো সে নাটক করেছে। যাই হোক, একদিন না একদিন তো তার সাথে দেখা হবে, তখন টাকা আদায় করে নেব। এরপর সে পূজার 3000 টাকার বিল পরিশোধ করে দেয়। পরদিন জানানো তার 2 বন্ধু মিলে কথা বলছিল আবার কিভাবে কোন দাও মারা যায়। কাথির তখন বলে, ভাই আজকাল মানুষজন শেয়ার বাজারে ইনভেস্ট করে অনেক টাকা ইনকাম করছে, আমরাও যদি এমন কিছু করতে পারতাম। এটি শুনে জানানের মনে একটি জবরদস্ত আইডিয়া আসে। তারা মিলে প্ল্যান করে যে তারা একটি নকল কোম্পানি ডকুমেন্ট তৈরি করে ইনভেস্টরদের ধোকা দেবে। এই জন্য ওই দিনই যারা নকল কোম্পানির কিছু ফেক ডকুমেন্টস ও ভিজিটিং কার্ড তৈরি করে। এইভাবে কিছুদিন যাবার পর একদিন তারা একটি মক্কেল খুঁজে পায় যে 2 লাখ টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাইছিল। লোকটির নাম মোগেশ। জানান তাকে লোভ দেখায় যে সে যদি তাদের কোম্পানিতে ইনভেস্ট করে তবে মাত্র 10 দিনে তার ইনভেস্ট ডাবল হয়ে যাবে। তাদের কোম্পানি শেয়ার বাজারে ইনভেস্ট করে অনেক টাকা লাভ করে, সেই লাভের টাকা থেকে তারা তাদের ইনভেস্টরদের লাভ দিবে। ওই লোকটি জানানের কাগজপত্র দেখে বলে, আরে সত্যিই তো, এই কোম্পানিতে কোনো টেনশন ছাড়াই 10 দিনে টাকা ডাবল হয়ে যাবে। সে এই কোম্পানিতে 2 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি হয়। পরদিন জানান কাথিরকে নিয়ে কোথাও যাওয়ার সময় পথে পূজাকে দেখতে পায়। পূজা জানানকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জানান বাইক নিয়ে সোজা পূজার স্কুটির সামনে এসে দাঁড়ায়। কাথির তখন পূজাকে বলে, সেদিন তো আমাদের ফাঁসিয়ে চলে এসেছিলে, আজ টাকা বের করো জলদি। পূজা বলে, আমি তোমাদের টাকা দিয়ে দেবো। সেদিন আমার বন্ধুরা বাজি ধরেছিল, যে সবচেয়ে কম খাবে সে সবার বিল দেবে। বাজিতে আমি হেরে যাই, কিন্তু আমার কাছে এত টাকা ছিল না, তাই সেদিন এমন নাটক করে চলে এসেছিলাম। আমাকে ভুল বোঝো না প্লিজ, আমাকে আর কিছুদিন সময় দাও, আমি তোমার টাকা ফিরিয়ে দেবো। এবার জানান বলে, ঠিক আছে, তোমার ফোন নাম্বার দিয়ে যাও যাতে আবার তোমাকে খুঁজে পাই। পূজার কোনো কথা না বলে গড়গড় করে তার ফোন নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পার হয়ে যায় 10 দিন। মোগেশ লাভসহ টাকা নিতে জানানের বাসায় এসে হাজির হয়। জানান তার লকার থেকে 4 লাখ টাকা বের করে মোগেশকে দেওয়ার জন্য, কারণ মোগেশ তাকে বলেছিল যে যদি জানানের কোম্পানি ঠিকঠাক মতো লাভ দেয় তবে মোগেশ এই কোম্পানিতে আরো ইনভেস্ট করবে। এই জন্য জানান মোগেশের বিশ্বাস জেতার জন্য 2 লাখ টাকায় 4 লাখ টাকা দেয়। তার প্ল্যান ছিল মোগেশ এভাবে বড় অ্যামাউন্টের ইনভেস্ট করলে তারা টাকা নিয়ে চম্পট দেবে, কিন্তু মোগেশ 4 লাখ টাকা হাতে পাওয়ার পর বলে যে তার অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে, এই টাকা দিয়ে এখন সে ঋণ পরিশোধ করবে, এখন আর ইনভেস্ট করবে না। এই বলে মোগেশ টাকা নিয়ে চলে যায়। এই কথা শুনে জানানো তার বন্ধুদের মাথা খারাপ হয়ে যায়, কারণ এই প্রথম তারা মুরগি ধরতে গিয়ে নিজেরাই মুরগি হয়ে গেছে। যাই হোক, এর কিছুদিন পর তারা আবার এরকম একটা মক্কেল খুঁজে পায় যে 1 কোটি টাকা ইনভেস্ট করার জন্য ঘুরছিল। এই লোকটির নাম সেতুরামাম। সেতুরামাম জানানকে বলে, তোমরা 10 দিনে ইনভেস্টমেন্ট ডাবল করে দাও, কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করে এটা কি করে সম্ভব? জানান বলে, খুব সিম্পল, শেয়ার বাজারে আমাদের কোম্পানির পেড কিছু এজেন্ট আছে যারা আমাদেরকে ইনফরমেশন সাপ্লাই দেয়। এই ইনফরমেশন কাজে লাগে আমাদের কোম্পানি ক্লায়েন্টদের জন্য কাজ করে। সবকিছু শুনে সেতুরামাম জানানের কোম্পানিতে 2 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি হয়। ওই দিন সন্ধ্যায় জানান পূজার দেওয়া ফোন নাম্বারে কল করে, কিন্তু ফোন পূজা রিসিভ না করে অন্য কেউ রিসিভ করে আর জানানকে বলে যে এটি চেন্নাইয়ের কোনো নাম্বার, সে পূজা নামের কাউকে চেনে না। এটি শুনে জানান বুঝতে পারে যে পূজা এবারও তাকে বোকা বানিয়েছে, সে তাকে অন্য কারো ফোন নাম্বার দিয়ে দিয়েছে। কাথির বলে, চিন্তা করিস না দোস্ত, আমি ওই মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছি, সে একটি সেলুনে কাজ করে, কাল চল আমরা তার সেলুনে চলে যাই। তার কথা মতো জানান পরদিন পূজার সেলুনে চলে আসে। তাকে দেখে পূজা প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জানান তাকে বলে যে ভয় পাবার কোনো কারণ নেই, যতদিন না তার টাকা ওসুল হচ্ছে ততদিন সে এখানে চুল কাটাতে চলে আসবে। এরপর থেকে জানান কখনো চুল কাটানো কখনো ফেসিয়াল করানোর বাহানায় সেলুনে চলে আসতো। এভাবে ধীরে ধীরে প্রথমে জানান ও পূজার মধ্যে ভালো বন্ধুত্ব হয়, পরে তার প্রেম পর্যন্ত চলে যায়। তাদের মধ্যে রোমান্টিক লাভ স্টোরি শুরু হয়। এদিকে সেতুরামাম 10 দিন পর টাকা ফেরত নিতে আসলে প্রথমে
জানান তাকে 2 লাখ টাকা ইনভেস্টমেন্টের বদলে 4 লাখ টাকা দিয়ে দেয়। ঠিক ওই সময় জানানের ফোনে একটি কল আসে। জানান সেতুরামামকে বলে যে তার একজন ক্লায়েন্ট যে 1 কোটি টাকা ইনভেস্ট করেছিল তার ফোন। ক্লায়েন্টের সাথে কথা বলে জানানকে একটু চিন্তিত দেখাচ্ছিল। সেতুরামাম তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কোনো সমস্যা? জানান সেতুরামামকে বলে যে এই ক্লায়েন্ট 1 কোটি টাকা ইনভেস্ট করার পর আমি 3 দিন আগে তাকে 2 কোটি টাকা দিয়েছি। এরপর সে আবার 1 কোটি টাকা ইনভেস্ট করে গিয়েছিল, কিন্তু আজ নাকি তার কি প্রয়োজনে টাকা দরকার, সে ইনভেস্টমেন্ট ভেঙে টাকা নিয়ে যেতে চাইছে। কিন্তু এভাবে কিভাবে টাকা দেব? তার টাকা তো আমি শেয়ার বাজারে ইনভেস্ট করে দিয়েছি। সেতুরামাম বলে আমি যদি এখন 1 কোটি টাকা দেই তাহলে কি পুরো 10 দিনের ডাবল ইন্টারেস্ট পাবো? জানান তো এটাই চাইছিল। সে বলে হ্যাঁ পাবেন, আপনি 7 দিনের জন্য ইনভেস্ট করলেও পুরো 10 দিনের ইন্টারেস্ট পাবেন। সেতুরামাম তখন তার ব্যাগ থেকে 1 কোটি টাকা জানানকে দিয়ে বলে এই টাকা ওই ক্লায়েন্টকে দিয়ে দাও আর তার ইনভেস্টমেন্ট আমাকে দিয়ে দাও। এরপর সেতুরামাম ঠিকঠাক মতো পেপারস রেডি করে জানানকে টাকা দিয়ে চলে যায়। এরপর দিন পূজা জানানের সাথে দেখা করার জন্য তার ফ্ল্যাটে আসে, কিন্তু জানান তখন ফ্ল্যাটে ছিল না। শাহেদ পূজাকে বলে আপনি একটু বসুন, জানান পাশের বাজারে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। পূজা সোফায় বসে জানানের জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষার পরও জানান না আসলে পূজা ফ্ল্যাটের সবকিছু ঘুরে ফিরে দেখতে থাকে। ঘুরতে ঘুরতে জানানের রুমের ভেতর গিয়ে সে অবাক হয়ে যায়। এতদিন সে যা যা স্ক্যাম করেছে সবকিছু প্রমাণাদি সে এই ঘরে রেখে দিয়েছে। কিভাবে স্ক্যাম করা যায় তার হাজারটা বই দিয়ে ঠাসা ছিল জানানের ঘর। এসব দেখে পূজা বুঝতে পারে যে স্ক্যাম করে লোক ঠকানোই জানানের প্রফেশন। কিছুক্ষণ পর জানান আসলে পূজা জানানকে বলে তুমি এসব করে লোক ঠকাও, তোমার খারাপ লাগে না এসব করতে? ভেবেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু এসব জানার পর আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি না। এই বলে পূজা সেখান থেকে চলে যায়। জানান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পূজা তার কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে জানানের সাথে ব্রেকআপ করে যায় আর বলে যায় যে সে যেন তার সাথে আর কখনো দেখা করার চেষ্টা না করে, কারণ সে জানানের মুখও দেখতে চায় না। এতে জানান অনেক ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় যে সে এই রাস্তা ছেড়ে দেবে। এই জন্য প্রথমে সে সেতুরামের সাথে দেখা করে তাকে তার 1 কোটি টাকা ফিরিয়ে দেয়। কাথির জানানকে এর কারণ জিজ্ঞেস করলে জানান তাকে বলে যে আমি টাকার জন্য পূজাকে হারাতে পারবো না, আমি এসব ছেড়ে দিব, তুই চিন্তা করিস না, আমরা অন্য কোনো কাজ জোগাড় করে নেব। ওই সময় পূজা পেছনে দাঁড়িয়ে তার এইসব কথা শুনে ফেলে। সে আবার জানানের কাছে এসেছিল তার টাকা ফেরত দিতে। এইসব কথা শুনে পূজা জানানকে বলে তুমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো জানান। এ কথা বলে সে জানানকে জড়িয়ে ধরে। জানান পূজাকে বলে আমি তোমার জন্য সবকিছু করতে পারি পূজা, তোমাকে আমি হারাতে চাই না। এর পরদিন জানান ও পূজা একটি কফি শপে মিট করে। সেই কফি শপে সেতুরামাম অজয় নামের এই লোকটিকে নিয়ে আসে। সেতুরামামের সাথে অজয়কে দেখে পূজা অনেক শক্ট হয়ে যায়। সে জানানকে নিয়ে দ্রুত কফি শপ থেকে বেরিয়ে আসে। বাইরে এসে জানান পূজাকে জিজ্ঞেস করে যে সে অজয়কে চেনে কিনা। পূজা বলে একে আমি অনেক ভালো করে চিনি, এর কারণে আমার পরিবারের আজ এমন অবস্থা। এই লোকের কারণে আমার বাবার ব্যবসায় অনেক টাকা লোকসান হয়েছিল। সে বেইমানি করে আমার পরিবারকে একেবারে পথে বসিয়ে দিয়েছিল। এরপর পূজা জানানকে বলে জানান তুমি আমার জন্য একটি কাজ করতে পারবে, তুমি অজয়কে ঠকাতে পারবে। এইসব শুনে জানান বলে কিন্তু তুমি তো আমাকে এসব করতে মানা করেছিলে। পূজা বলে কোনো নিরপরাধ লোককে ঠকানো পাপ, কিন্তু একজন ধোকাবাজকে ধোকা দেওয়া কোনো অন্যায় নয়। এরপর জানান এই কাজ করতে রাজি হয়। সিন এখান থেকে আবার প্রেজেন্টে আসে, যেখানে জানানকে কিছু গুন্ডা টর্চার করছিল। তারা জানানের কাছ থেকে পূজা কোথায় আছে তা জানতে চাইছিল, কিন্তু জানান তাদের বলে যে আমার জীবন থাকতে আমি পূজার গায়ে কোনো আঁচড়ও পড়তে দেব না। এতে তার উপর টর্চার আরো বাড়তে থাকে। সিন এখান থেকে আবার ফ্ল্যাশব্যাকে আসে। জানান কাথি শাহেদ ও পূজা মিলে প্ল্যান বানায় কিভাবে অজয়কে তাদের জালে ফাঁসানো যায়। অজয়ের ব্যাপারে খোঁজ নিয়ে তারা জানতে পারে যে অজয় শুরুতে একটি কাপড়ের ফ্যাক্টরিতে ছোট চাকরি করত, কিন্তু কোম্পানির অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল। অনেক টাকা দেনায় পড়ে যায় কোম্পানির মালিক। এক পর্যায়ে মালিক এই ফ্যাক্টরিটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অজয় এই ফ্যাক্টরিটি বাঁচানোর জন্য একটি অবৈধ রাস্তা জানাচ্ছিল। সে মালিকের সাথে বিষয়টি শেয়ার করলে মালিক অজয়ের পরামর্শ মতো কাজ করলে কিছুদিনের মধ্যেই ফ্যাক্টরি আবার ঘুরে দাঁড়ায়। এতে খুশি হয়ে মালিক অজয়কে গাড়ি বাড়ি প্রমোশন সব দিয়ে দেয়। সাধারণ একজন কর্মচারী থেকে অজয় অনেক প্রতাপশালী হয়ে ওঠে। দিনে দিনে সেই ফ্যাক্টরির মালিক অজয়ের উপর এতটাই নির্ভরশীল হয়ে ওঠে যে ফ্যাক্টরির সব সিদ্ধান্ত অজয় নিতে থাকে। এক সময় ফ্যাক্টরির মালিক তার একমাত্র মেয়ের সাথে অজয়ের বিয়ে দেয়। এরপর কোনো পরিশ্রম ছাড়াই অজয় মালিকের সব সম্পত্তির মালিক হয়ে যায়। জানান খোঁজ নিয়ে জানতে পারে যে কাপড়ের ব্যবসার আড়ালে অজয় অবৈধ জিনিসের ব্যবসা করে। জানান সবাইকে বলে যে অজয় অনেক ডেঞ্জারাস লোক, তাই আমাদের খুব সতর্কতার সাথে প্রতিটি পা ফেলতে হবে। প্রথমে আমাদের জানতে হবে যে অজয় কাপড়ের ব্যবসার আড়ালে কিসের ব্যবসা করে। প্ল্যান মতো পরদিন কাথির সিসিটিভি রিপেয়ারিং টেকনিশিয়ান সেজে অজয়ের ফ্যাক্টরিতে প্রবেশ করে। এখানে এসে কাথির জানতে পারে যে অজয়ের কাপড়ের ব্যবসার আড়ালে সোনার বারের বিজনেস করে। এইটি দেখে তো কাথিরের হুশি উড়ে যায়, কারণ এত সোনা এর আগে সে কখনো দেখেনি। সোনার বার ট্রান্সপোর্ট করার
করার সময় একজন শ্রমিক একটি বার লুকিয়ে তার প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে, কিন্তু অজয় লোকেরা তাকে বার চুরি করতে দেখে ফেলে। ওই লোকটিকে ধরে তারা অজয়কে খবর দিলে অজয় সেখানে এসে লোকটিকে গুলি করে মেরে ফেলে, কারণ তার রাজত্বে বেঈমানের কোনো জায়গা নেই। কাথির এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। সে কোনো মতে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে আসে। ফিরে এসে সে সবাইকে সবকিছু খুলে বলে। সব শুনে জানান বলে, আচ্ছা সে এত সোনা তো নিশ্চয়ই ফ্যাক্টরিতে রাখে না, সে সোনা রাখে কোথায়? পূজা বলে শহরের বাহিরে অজয়ের একটি ফার্ম হাউস আছে, সেখানে সবসময় অস্ত্রধারী গার্ড পাহারায় থাকে, কোনো কাকপক্ষেও সেখানে ঢুকতে পারে না। সে হয়তো সেখানেই সোনা রাখে। তাই প্ল্যান মতো এরা 4 জন পরদিন অজয়ের বাংলোর পাশে একটি বাড়ি ভাড়া নেয়, যাতে করে তারা অজয়ের বাংলোর উপর নজর রাখতে পারে। এই বাড়িতে এসে জানান পূজাকে বলে, তোমার কি আইডিয়া আছে যে অজয় স্বর্ণ কোথায় লুকিয়ে রাখতে পারে? পূজা বলে যে অজয় নিশ্চয়ই কোনো লকারে সোনা রাখে। জানান বলে ভয়ঙ্কর যে কোনো লকার ভাঙতে পারে, তুমি চিন্তা করো না। ভয়ঙ্কর তখন বলে, লকার যদি 10 বছর আগের হয় তবে তা ভাঙা আমার বাহাতের কাজ, কিন্তু যদি তা এর পরের হয় তবে কাজটা কঠিন হয়ে যাবে, কারণ গত 10 বছরে কিছু অ্যাডভান্স লকার তৈরি হয়েছে যা ভাঙা প্রায় অসম্ভব। পূজা বলে অ্যাডভান্স লকার গুলো খোলার জন্য 40 সেকেন্ড সময় থাকে, যদি এর মধ্যে লকার খোলা না যায় তবে অটো অ্যালার্ম বেজে উঠবে, আর লকার খোলার চেষ্টা করা ব্যক্তি সেই রুমে আটকা পড়ে যাবে। তাই আমাদের হাতে সময় থাকবে মাত্র 40 সেকেন্ড। এই সময়ের মধ্যে লকার খুলে সোনা নিয়ে বেরিয়ে আসতে হবে। এরপর সবাই প্র্যাকটিস শুরু করে কিভাবে 40 সেকেন্ডের মধ্যেই লকার খুলে সব কাজ শেষ করা যায়। অন্যদিকে তারা তীক্ষ্ণ নজর রাখতে থাকে অজয়ের বাংলোর উপর, কখন কে ডিউটিতে থাকে, কার কখন ব্রেক, কখন গার্ডরা ঘুমায়, কখন খায়, কে বাংলায় আসা যাওয়া করে, লকার কোন রুমে আছে ইত্যাদি। ভয়ঙ্কর যে কোনো লকার মুহূর্তেই খুলে ফেলতে এক্সপার্ট ছিল, কিন্তু সে জানতো না যে অজয়ের লকারটি ঠিক কোন ধরনের লকার। এজন্য সে ইন্টারনেট থেকে বিভিন্ন রকম লকারের ভিডিও নিয়ে তার ডিজাইনকে কিভাবে ভাঙা যায় তা প্র্যাকটিস করা শুরু করে। অন্যদিকে জানান প্র্যাকটিস করা শুরু করে কিভাবে লকার ভাঙার পর 40 সেকেন্ডের মধ্যে সব সোনা লাগেজে ভরে বেরিয়ে আসা যায়, কিন্তু কিছুতেই তারা 40 সেকেন্ডের মধ্যে পুরো কাজ শেষ করতে পারছিল না। তারা 4 জন দিনের পর দিন প্র্যাকটিস করতে থাকে। এই প্র্যাকটিসের পাশাপাশি তারা তাদের ভাড়া বাসার বাগান থেকে অজয়ের বাংলো পর্যন্ত মাটির নিচ দিয়ে একটি সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে। এর মাঝে একদিন পূজা জানানকে বলে, শুধু সোনা চুরি করলে আমার প্রতিশোধ শেষ হবে না। জানান বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ভেবে রেখেছি, আগে সোনা চুরির কাজটা ভালো মতো শেষ হতে দাও। কিছুদিনের মধ্যেই তারা মাটির নিচ দিয়ে বাংলোর ভেতরে থাকা লকার রুম পর্যন্ত একটি সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ করে ফেলে। অবশেষে আসে সেই দিন, আজ তারা তাদের প্ল্যান এক্সিকিউট করবে। জানান ও ভেঙ্কট পূজা ও কাথিরের কাছ থেকে বিদায় নিয়ে সুড়ঙ্গে নেমে পড়ে লকার রুমে পৌঁছানোর জন্য। সঙ্গে করে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়, আর মুখে মাঙ্কি মাস্ক পরে নেয় যাতে কেউ দেখে ফেললেও তাদের চিনতে না পারে। সুড়ঙ্গের বাইরে পূজা ও কাথির অপেক্ষা করতে থাকে তাদের জন্য। এই সুড়ঙ্গ ধরে এগিয়ে গিয়ে জানান ও ভেঙ্কট বাংলোর একটি রুম পর্যন্ত পৌঁছে যায়। সেখান থেকে উপরে উঠে সবার চোখ ফাঁকি দিয়ে তারা লকার রুমের কাছে চলে আসে। দরজায় তারা একটি ডিজিটাল লক দেখতে পায়। ভেঙ্কট তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাত্র 5 সেকেন্ডের মধ্যেই লক খুলে ফেলে। এই দরজার ভেতরে ঢুকে তাদের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ তাদের সামনে থরে থরে সাজানো ছিল সোনার বার। তাদের হাতে তখন সময় ছিল আর মাত্র 35 সেকেন্ড। এর মধ্যেই তাদের সোনার বিস্কুটগুলো লাগেজে ভরে এখান থেকে বেরিয়ে যেতে হবে। জানানো ভেঙ্কট সোনার বিস্কুটগুলো লাগেজে ভরতে শুরু করে। লাগেজ ভরে গেলে আরেকটি ব্যাগে তারা সোনার বারগুলো ভরে নেয়। যখনই তারা বেরিয়ে আসতে যাবে তখনই ভেঙ্কটের হাতে থাকা ব্যাগ থেকে কিছু সোনার বিস্কুট মাটিতে পড়ে যায়। জানান তখন ভেঙ্কটকে বলে, তুই লাগেজ নিয়ে বাইরে যা, আমি এগুলো তুলে নিয়ে আসছি। কিন্তু ভেঙ্কট তাকে বলে, আর মাত্র 15 সেকেন্ড বাকি, এখনই বের হতে হবে আমাদের। কিন্তু জানান তার কথা না শুনে সোনার বার কুড়িয়ে ব্যাগে ভরতে থাকে। ভেঙ্কট তখন সুড়ঙ্গে চলে এসে বাইরে থেকে অ্যালার্ম বাজার আওয়াজ শুনতে পায়। এর মানে জানান ভেতরে আটকে পড়ে আছে। এদিকে বিকট শব্দে বাজতে থাকে অ্যালার্ম। ভেঙ্কট জানানকে ছাড়াই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসলে পূজা ও কাথির ভেঙ্কটকে জানানের ব্যাপারে জিজ্ঞেস করলে ভেঙ্কট তাদের জানায় যে জানান হয়তো ভিতরে আটকে আছে। এটি শুনে তারা জানানের জন্য অনেক কান্না করতে থাকে। এদিকে অ্যালার্মের শব্দে অজয়ের লোকেরা বুঝতে পারে যে ভিতরে কিছু একটা গন্ডগোল হয়েছে। তারা সবাই লকার রুমের কাছে আসতে থাকে। একটু পরেই জানান সোনার বার নিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। তাকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে দেখে সবাই অনেক খুশি হয়, অর্থাৎ জানান ভেতরে আটকা পড়েনি। লকার রুমের দরজা যখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল জানান তখন লাফ দিয়ে দরজার বাইরে এসে কোনো মতে বেঁচে যায়। এরপর তারা একটি গাড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা চলে যাওয়ার সময় অজয়ের বাড়ির একজন গার্ড তাদের দেখে ফেলে। সে সবাইকে খবর দিলে একটি গাড়ি নিয়ে তারা জানানের গাড়িকে ফলো করতে থাকে। কিন্তু কিছু দূর যাবার পর জানানো তার বন্ধুরা তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে অজয়কে তার লকারে চুরির খবর দিলে সে লকারের কাছে এসে গার্ডদের উপর অনেক চিল্লাচিল্লি করে। সে খোঁজ নিয়ে জানতে পারে তার বাংলোর পাশের বাড়িতে কিছুদিন আগে 4 জন বাস
বাসা ভাড়া নিয়েছিল। এখন তাদের কোথাও দেখা যাচ্ছে না। অজয় সেই বাড়িতে গিয়ে একটি ভিজিটিং কার্ড খুঁজে পায়। এটি ছিল জানানের সেই ফেক ভিজিটিং কার্ড যা সে বানিয়েছিল শেয়ার মার্কেট স্ক্যামের জন্য। অজয় তার বন্ধু সিআই সতীশকে এই ভিজিটিং কার্ড দিয়ে দ্রুত এর খোঁজ খবর নিতে বলে। এদিকে জানান চুরি করা সোনা রাখার জন্য একটি নতুন লকার বানায়। সেই লকারে চুরি করে আনা সব সোনা রেখে দেয়। এদিকে সতীশ ভিজিটিং কার্ডে থাকা ফোন নাম্বারের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে যে সেতুরামাম এই নাম্বারের সাথে বেশ কয়েকবার কথা বলেছে। অজয় তো সেতুরামামকে খুব ভালো করে চিনত। সে সেতুরামামকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় যে সে জানানের সাথে কয়েকবার ইনভেস্টমেন্টের ব্যাপারে দেখা করেছে। সেতুরামাম অজয়কে জানানের একটি ছবিও দেখায়। অজয় তার লোকদের বলে যে যেখান থেকেই হোক জানান ও তার গ্যাংকে ধরে আনতে। সতীশ জানানের ফোন ট্র্যাক করে জানানের লোকেশন অজয়কে দিলে তার লোকেরা জানান ও ভেঙ্কটকে ধরে আনে। সিন এখান থেকে আবার প্রেজেন্টে আসে, অর্থাৎ সেখানে যেখানে কিছু লোক জানান ও ভেঙ্কটকে টর্চার করছিল আর পূজার ব্যাপারে জিজ্ঞেস করছিল। অজয়ের লোকেরাই তাদের ধরে এনেছিল। জানান যখন কিছুতেই মুখ খুলছিল না তখন সতীশ সেখানে এসে জানানের কাছে গিয়ে বলে, তুই এমনিতে মুখ খুলবি না তাই না? জানান বলে, আমি সোনা চুরি করেছিলাম ঠিকই, কিন্তু সোনা এখন আমার কাছে নেই। সব সোনা লকার থেকে গায়েব হয়ে গিয়েছে। সতীশ তখন জানানের কাঁধে বন্দুক রেখে ফায়ার করে আর গুলি গিয়ে লাগে সেতুরামামের পায়ে। এটি দেখে অজয় অনেক অবাক হয়ে যায়। সে সতীশকে বলে, তুমি সেতুরামামকে গুলি করলে কেন? সতীশ তখন বলে, তাকে গুলি করেছি কারণ আসল চোর এই সেতুরামাম। তখন আমরা জানতে পারি এই সেতুরামাম পূজার বাবা। অজয় তাকেই ধোকা দিয়ে পথে বসিয়ে দিয়েছে। এই জন্য সে অজয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য জানানকে ব্যবহার করেছে। তারা জানতো যে জানান বিভিন্ন উপায়ে লোক ঠকায়। এজন্য জানানের সাথে পূজার দেখা হওয়া, বন্ধুত্ব, প্রেম সবকিছু পূজা ও তার বাবার প্ল্যান ছিল। অর্থাৎ তারা বাপ বেটি মিলে জানানকে ব্যবহার করেছে অজয়কে ফাঁসানোর জন্য। এইসব জানতে পেরে জানান অনেক কষ্ট পায়, কারণ সে পূজাকে অনেক ভালোবেসেছে আর পূজা কিনা তাকে ধোকা দিয়েছে। সতীশ যখন জানানের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল তখন সে এইসব সত্যি জানতে পারে। সে সেতুরামামের ঘর তল্লাশি নেওয়ার সময় ডাস্টবিনে প্লেনের টিকিট খুঁজে পায়, যার একটি সেতুরামামের নামে আর একটি শ্বেতার নামে। সে খোঁজ নিয়ে জানতে পারে যে পূজার আসল নাম পূজা নয় বরং শ্বেতা। সতীশ অজয়কে বলে, এদের কাছে কোনো সোনা নেই, সব সোনা শ্বেতা বা পূজার কাছে। তাদের বাপ বেটিরা আজকে করাচি চলে যাবার কথা ছিল, কিন্তু পূজা জানানো তার বন্ধুদের ধোকা দিতে চায়নি। এজন্য সে তার প্লেনের টিকিট ছিঁড়ে ফেলেছিল। এসব জানতে পেরে অজয় সতীশের পিস্তল হাতে নিয়ে সেতুরামামকে প্রাণে মারতে যায়, কিন্তু সতীশ তাকে আটকিয়ে বলে, এমনটা করো না বন্ধু, কারণ সোনা এখনো এর মেয়ের কাছে আছে। আগে সোনা হাতে আসুক, তারপর এদের দেখছি। ঠিক ওই সময় পূজা একটি ব্যাগ নিয়ে সেখানে আসে। সে অজয়কে বলে, এই ব্যাগে তোমার সব স্বর্ণ রাখা আছে। অজয় চেক করে দেখে যে সব ঠিকঠাক আছে, স্বর্ণ হাতে চলে এসেছে। এখন আর এদের মারতে কোনো বাধা নেই। সে যখন পূজা ও সেতুরামামকে মারতেই যাবে ঠিক তখনই সোনার ব্যাগের ভেতরে রাখা বোম ব্লাস্ট হয়। এতে ব্যাগের একদম কাছে থাকা সতীশ ও অজয় অনেক ঘায়ল হয়। সুযোগ বুঝে পূজা, সেতুরামাম, জানান ও তার বন্ধুরা সেখান থেকে বেরিয়ে আসে। এর কিছুদিন পর একদিন পূজা জানানের ঘরে আসে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কারণ সে অজয়ের কাছ থেকে প্রতিশোধ নিতে জানানকে ব্যবহার করেছে, কিন্তু জানান তাকে ক্ষমা করার মুডে ছিল না। সে পূজাকে বলে, তুমি আমার ইমোশন, আমার ভালোবাসা নিয়ে খেলেছ। পূজা বলে, আমি তোমাকে ব্যবহার করেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু জানান তার কথা না শুনে নিজের পিস্তল বের করে ফায়ার করে। গুলি গিয়ে লাগে সেই লকারের উপর, যা কিছুদিন আগে সে বানিয়েছিল চুরি করে আনা সোনা রাখার জন্য। লকারে গুলি লাগলে তা আবার ফিরে আসার কথা, কিন্তু গুলির লকার ভেদ করে বেরিয়ে গেছে। এটি দেখে কাথির দৌড়ে লকারের কাছে গিয়ে বুঝতে পারে যে এই লকারটি সোনা দিয়ে তৈরি করা। অর্থাৎ জানান চুরি করার সোনা দিয়ে এই লকার তৈরি করে তার উপর লোহার প্রলেপ দিয়ে দিয়েছে, যাতে কারো সন্দেহ না হয়। আর এর ভেতরে যে সোনা রাখা ছিল তার সবগুলি নকল ছিল। এর মানে তাদের সব স্বর্ণ অক্ষত আছে। এরপর জানান পূজাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর পূজা জানতে পারে যে সতীশ ও অজয়কে পুলিশ ইলিগেল গোল্ড সাপ্লাইয়ের জন্য হাসপাতাল থেকে অ্যারেস্ট করেছে। জানান নিজে পুলিশকে অজয়ের গোপন বিজনেস সম্পর্কে ইনফরমেশন দিয়েছে। পুলিশ সেই ইনফরমেশন মতো ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে সোনার পাশাপাশি অনেক অবৈধ জিনিস জব্দ করেছে। জানান জানতো যে অজয় সুস্থ হয়ে পূজা ও তার বাবার উপর প্রতিশোধ নেবে, আর এর জন্যই সে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।